আসসালামু আলাইকুম সম্মানিত আইন শিক্ষার্থী বন্ধুরা, আমরা কোড অফ সিভিল প্রসিডিউর বা দেওয়ানি কার্যবিধি নিয়ে আলোচনা করছিলাম। ইতিমধ্যে আমরা 3টা ক্লাসের আলোচনা করেছি। আজকে চতুর্থ ক্লাস। আজকে চতুর্থ ক্লাসে আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সিভিল কোডস এবং এগুলোর জুরিসডিকশন, কি কি সিভিল কোডস আছে। আমরা যখন সিআরপিসির ক্লাসগুলো করেছি, 3-4টা ক্লাস এ পর্যন্ত করেছি, সেখানে দেখেছি যে ক্রিমিনাল কোডসগুলো যখন আমরা আলোচনা করি তখন বিভিন্ন ধরনের ক্রিমিনাল কোডস থাকে, বিভিন্ন রকমের, এবং আমরা সিআরপিসির ধারাগুলো উল্লেখ করে বলেছি অনেকটা কনফিউজিং, বেশ মনে রাখার জন্য একটু কষ্টকর। কিন্তু সিভিল কোডসগুলো নিয়ে যখন আমরা আজকে আলোচনা করব, দেখা যাবে খুবই প্লেইন, স্ট্রেইট ফরওয়ার্ড, খুব সহজেই বোঝা যাবে কয় ধরনের দেওয়ানি আদালত আছে, এবং যে বিষয়টা খুব গুরুত্বের সাথে বুঝতে হবে এই আদালতগুলোর ক্ষমতা, বা ক্ষমতা বলতে কি, ক্ষমতা না থাকলে কি হবে, এই বিষয়গুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করব। যেমন সিভিল কোডসগুলো কয় ধরনের আছে, জুরিসডিকশন বলতে কি বোঝায়, এখতিয়ার বলতে কি বোঝায়, আদালতের এখতিয়ার আছে কি না, আদৌ এখতিয়ার বলতে কি বোঝায়, এবং সম্মতির মাধ্যমে কোনো একটা কোর্টের যদি জুরিসডিকশন না থাকে তাহলে সেই ক্ষেত্রে 2-3টা পক্ষ যারা ওই কোর্টে মামলা দায়ের করছে বা করার সিদ্ধান্ত নিচ্ছে, তারা গিয়ে কোর্টকে ক্ষমতা দিয়ে দিল, ঠিক আছে আমাদের বিচার আপনি করেন, আমাদের কোনো আপত্তি নেই। এভাবে সম্মতি দেওয়ার মাধ্যমে যে কোর্টের ক্ষমতা নাই, জুরিসডিকশন নাই, ওই কোর্টে 2-4টা পক্ষ এসে তারা সম্মতি দিয়ে দিলেই কোর্টের ক্ষমতা থাকে কিনা এই সংক্রান্ত বিষয়টি দেখব। এর বাইরে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্থক্য ল্যাক অফ জুরিসডিকশন এবং ইররেগুলার এক্সারসাইজ অফ জুরিসডিকশন। কখনো কখনো কোনো একটা কোর্টের হয়তো জুরিসডিকশনই থাকে না, আর কখনো জুরিসডিকশন ছিল কিন্তু জুরিসডিকশনটা রেগুলার এক্সারসাইজ করা হয়নি, প্রপারলি এক্সারসাইজ করা হয় নাই, ইররেগুলার, অনিয়মতান্ত্রিকভাবে, বা জুরিসডিকশনের প্রয়োগের ক্ষেত্রে ত্রুটি রয়েছে, ত্রুটিপূর্ণ ক্ষমতা প্রয়োগ অথবা ক্ষমতার একেবারে না থাকা, এই দুইটা ক্ষেত্রে আইনগত পরিণতি কি হয় এটাও দেখব। এর বাইরে জুরিসডিকশন আছে কি নাই, তার বেসিস কি, এটা কি প্লেইন্ট, যে ব্যক্তি এসে মামলা দায়ের করেছে তার যে আর্জি, তার যে প্লেইন্ট, এটার ভিত্তিতে আমরা দেখব, নাকি তার আর্জির ভিত্তিতে পরবর্তীতে যে রিটেন স্টেটমেন্ট বা জবাব দাখিল করা হয় অন্য ব্যক্তি কর্তৃক, তার জবাব দাখিলের ভিত্তিতে আমরা দেখব কোর্টের ক্ষমতা আছে কি নাই। অর্থাৎ কোর্টের ক্ষমতা বা জুরিসডিকশন আছে কি নাই, তার ভিত্তি কি প্লেইন্ট নাকি রিটেন স্টেটমেন্ট, এই বিষয়গুলো দেখব। এবং আরেকটি বিষয় দেখব ফাইনালি আজকের লেকচারে, যে কোনো একটা কোর্টে মামলা দায়ের করার পরে এই কোর্টের ক্ষমতা আছে কি নাই, এই প্রশ্নটা যখন আসবে তখন এই প্রশ্নের উত্তর কে দিবে, তখন সেই প্রশ্নের উত্তরের জন্য কি আলাদা আরেকটা কোর্টে যাব, নাকি ওই কোর্টই এই প্রশ্নের উত্তর দিবে। এই মোটামুটি এই 6টি বিষয়ের উপরে আজকে আমরা আমাদের লেকচার আলোচনা করব। শুরুতেই চলে যাচ্ছি আমরা যে ক্লাসেস অফ জুরিসডিকশন, ক্লাসেস অফ সিভিল কোর্ট, সিভিল কোর্টের যে প্রকারগুলো, কি কি কোর্ট আছে। দেখেন, সিভিল কোর্ট খুব সহজেই প্রত্যেকটা জেলাতে দেওয়ানি আদালত থাকে। সবচেয়ে বড় যে দেওয়ানি আদালত যেটা থাকে, আমরা হাইকোর্ট ডিভিশনের, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন, আপিল ডিভিশন, ওগুলো বাদ দিচ্ছি, কারণ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন, আপিল ডিভিশন, তাদের সিভিল ক্ষমতাও থাকে, ক্রিমিনাল জুরিসডিকশন, ক্রিমিনাল ক্ষমতাও থাকে, সেগুলো বাদে। এছাড়া জেলা পর্যায়ে সর্বোচ্চ দেওয়ানি আদালত হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ কোর্ট, যে জেলা জজ আদালত যেটা আমরা জানি। এর পরবর্তীতে যেটার ক্ষমতা থাকবে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ কোর্ট, অতিরিক্ত জেলা আদালত, অতিরিক্ত জেলা আদালত। এই আদালতে 2 নম্বর যেটা থাকছে, 3 নম্বর থাকছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, যুগ্ম জেলা জজ, এবং 4 নম্বরে থাকছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, সিনিয়র সহকারী জাজ বা জ্যেষ্ঠ সহকারী আদালত, বিচারকের আদালত। এবং সবার নিচে একটা সিভিল কোর্টের দেওয়ানি আদালতগুলোর মধ্যে সর্বনিম্ন যে কোর্টটা থাকে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জাজ, সহকারী জজের আদালত। বিচার বিভাগে যারা জুডিশিয়ারিতে চাকরি পায় তারা প্রথমেই, তারা যদি সিভিল কাজে তাদেরকে দেওয়া হয়, দায়িত্ব দেওয়া হয়, তখন তারা অ্যাসিস্ট্যান্ট জাজ, এই যে কোর্টটা আছে যেটার কথা বলছি, এই অ্যাসিস্ট্যান্ট জাজ হিসেবে তারা তাদের কর্মজীবন, বিচারিক কর্মজীবন তারা শুরু করে। এখানে আমি একটু মার্ক করে দিতে চাচ্ছি অ্যাসিস্ট্যান্ট জাজ, এই অ্যাসিস্ট্যান্ট জাজ দিয়ে মূলত তাদের বিচারিক জীবন শুরু হয় যদি তাদেরকে দেওয়ানি ক্ষমতা দেওয়া হয়। আর যদি ক্রিমিনাল জুরিসডিকশন তাদেরকে দেয় তখন সেই ক্ষেত্রে তো তারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পায়, ম্যাজিস্ট্রেট হিসেবে থাকে। সেখানে সাধারণত ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, কখনো কখনো তাদেরকে সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেয়, যেটা আমরা সিআরপিসি করার সময় সেগুলো আলোচনা করেছি। এখন প্রশ্ন হলো, একটা জেলাতে জেলা পর্যায়ে এই 5টা দেওয়ানি আদালত থাকে স্ট্রেইট। এটা যদি এমসিকিউ আকারেও আসে বা যদি ব্রড কোয়েশনেও আসে, সহজে আমরা বলে দিতে পারবো এই 5টা কোড থাকে। এখন প্রশ্ন হলো, এই 5টা কোড যে থাকে সেটা আমি জানলাম কোথা থেকে, কোন আইনে বলে দেওয়া আছে। এই 5টা কোড থাকে, এটার ভিত্তি কিন্তু কোড অফ সিভিল প্রসিডিউর না।
আমরা সিপিসি নিয়ে যত আলোচনা করছি সবগুলো রেফারেন্স আমরা দেখব যে সিপিসি থেকে দিব, কিন্তু এই সিভিল আদালতগুলো 5টা আদালত থাকে, তার রেফারেন্স তার ভিত্তি কিন্তু এই কোড অফ সিভিল প্রসিডিউর 1908 সালের দেওয়ানি কার্যবিধিতে বলে দেওয়া নাই। কোথায় বলে দেওয়া আছে? সেটা বলে দেওয়া আছে সিভিল কোর্টস অ্যাক্ট, সিভিল কোর্টস অ্যাক্ট সিসিএ বলি, যেটা আমরা 1887 সালের সিভিল কোর্টস অ্যাক্টের সেকশন 3 এই 3 নম্বর ধারায় মূলত এই যে 5টা কোর্ট আছে 5টা কোর্ট সম্পর্কে সেখানে আলোচনা করা হচ্ছে। তাহলে এই বিষয়ে আলোচনা ক্লিয়ার। কয়টা দেওয়ানি আদালত আছে? 5টা দেওয়ানি আদালত আছে। কি কি সেগুলো? অ্যাসিস্ট্যান্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এবং ডিস্ট্রিক্ট জাজ। এগুলো কোথায় বলে দেওয়া আছে? সিভিল কোর্টস অ্যাক্টের সেকশন 3। নেক্সট যে বিষয়টা আসছে সেটা হলো জুরিসডিকশন। জুরিসডিকশন মানে কি? জুরিসডিকশন মানে কি? একটা কোর্টে যখন আমরা যাই, সেই বিচার করে, সেই বিচার মানতে আমরা বাধ্য থাকি, কিন্তু প্রশ্ন আসে যে এই যে জুরিসডিকশন আছে তার বলেই সে বিচার করতে পারছে, জুরিসডিকশনটা মানে কি? জুরিসডিকশন মানে এখানে একাডেমিক, এটা কোনো আইনে কোনো জায়গায় সংজ্ঞা দেওয়া নাই হোয়াট ইজ জুরিসডিকশন, neither in the CPC nor in Civil Court Act nor in any other law for the time being in force there is any definition of the term jurisdiction. What is jurisdiction? Jurisdiction বলতে কোনো কিছু ওভাবে বলে দেওয়া নেই, but academically the term is taken to mean the power or the authority of a court, একটা কোর্টের ক্ষমতা, কর্তৃত্ব, কি করার ক্ষমতা? টু হিয়ার, একটা জিনিস শোনার, তার সামনে একটা বিষয় নিয়ে আসবে সেটা শোনার ক্ষমতা। ডিটারমাইন এ কজ, একটা কজ তার সামনে যেটা নিয়ে আসে এটা নির্ণয় করার ক্ষমতা। অ্যাডজুডিকেট, বিচার করার ক্ষমতা। অ্যান্ড এক্সারসাইজ এনি জুডিশিয়াল পাওয়ার ইন রিলেশন টু ইট, একটা জিনিস শোনার, কজ নির্ধারণ করার, বিচার করার এবং যে কোনো জুডিশিয়াল ক্ষমতা সেখানে অ্যাপ্লাই করার, জুডিশিয়াল পাওয়ার এখানে এক্সারসাইজ করার যে অথরিটি বা যে পাওয়ার, এটাকেই বলা হচ্ছে জুরিসডিকশন। অন্যভাবে যদি বলি, jurisdiction of a court means the extent of the authority, একটা ক্ষমতার ব্যাপ্তি, extent of the authority। যেমন আমি একটা কাজ করতে পারি, কত দূর পর্যন্ত করতে পারি সেটা আমার ক্ষমতা। যেমন আমার ক্ষমতা যদি হয় এখানে 15 লাখ টাকার যদি একটা মামলা হয় সেখানে আমার কোর্টে আসে, আবার যদি সেটা 16 লাখ হয় তাহলে সেটা আমার কোর্টে আসে না। তাহলে আমার ক্ষমতার ব্যাপ্তি কতটুকু? ওই 15 লাখ টাকা পর্যন্ত। এই যে ক্ষমতার ব্যাপ্তি বা ক্ষমতার এক্সটেন্ট, এই এক্সটেন্টটাকেও জুরিসডিকশন অর্থে ব্যবহার করা হয়। The extent of the authority of a court to administer justice, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমার ক্ষমতার ব্যাপ্তি কতটুকু সেটাও হচ্ছে জুরিসডিকশন। প্রেসক্রাইবড, এই যে ব্যাপ্তিটা সেটা প্রেসক্রাইব করা হয়েছে, নির্ধারণ করে দেওয়া হয়েছে উইথ রেফারেন্স টু দ্য সাবজেক্ট ম্যাটার, যে বিষয় নিয়ে আমি বিচার করছি সেই সাবজেক্ট ম্যাটারের ব্যাপারে আমার ক্ষমতার ব্যাপ্তি কতটুকু, এটাও জুরিসডিকশন হয়। এই সাবজেক্ট ম্যাটারের ব্যাপারে হয়, আর্থিক বিষয়ে হয়, যেটা মাত্র বললাম 15 লাখ টাকা পর্যন্ত হতে পারে, 20 লাখ টাকা পর্যন্ত হতে পারে, কখন যেটা লোকাল লিমিটস, এবং আমার যে টেরিটোরিয়াল জুরিসডিকশন আছে, আমার ভৌগোলিক সীমা আছে, সেই সীমার দিক থেকেও। যেমন ধরেন আমি যদি ময়মনসিংহের একটা কোর্টে আমি বিচার করি, তাহলে জামালপুরের ঘটে যাওয়া কোনো ঘটনা, সেই ঘটনা আমার এখানে আসবে না, কারণ আমার ক্ষমতার ব্যাপ্তি ওই জামালপুরের ওখানে যায় না, ময়মনসিংহের ওই আদালতের। তাহলে ওইটাও তার জুরিসডিকশন হইতে পারে। আমি অ্যাসিস্ট্যান্ট জাজ, তাহলে সেখানে যদি 16 লাখ টাকার একটা মামলা হয় তাহলে সেটা আমার কোর্টে আসবে না, কারণ আমার ক্ষমতা 15 লাখ, যেটা আমরা পরের ক্লাসগুলোতে দেখব। তারপরে ধরুন লোকাল লিমিটসের কথা বললাম, পিকুনিয়ারি জিনিস বললাম, সাবজেক্ট ম্যাটার বললাম। সাবজেক্ট ম্যাটার যদি এমন হয় যে ওই ময়মনসিংহেরই, ওই আমি যে থানায় আমার ক্ষমতা আছে, যে উপজেলায় আমার ক্ষমতা আছে সেখানেরই, কিন্তু সেই বিষয়টা ধরেন কোম্পানি আইন সংক্রান্ত, তাহলে কোম্পানি আইনের বিষয়, ওই যে সাবজেক্ট ম্যাটার, এই বিষয়টা, সেই বিষয়টা আবার আমার অধিক্ষেত্রভুক্ত না, আমার ক্ষমতাভুক্ত না, এখতিয়ারভুক্ত না, সেটা আবার চলে যেতে হবে আমার অন্য আদালতে। সেটা আমরা যখন পড়বো তখন দেখব। সেটা আমাদের হাইকোর্ট ডিভিশনে, সেখানে তাদেরকে এক্সক্লুসিভ জুরিসডিকশন দেওয়া আছে। তাহলে এই দুইটা অর্থেও আমরা জুরিসডিকশনটাকে ব্যবহার করি। আমি এই কথাগুলো লিখছি এই জন্যে, আপনাদের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি আসে, জাস্ট এই কয়টা বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি, এর বাইরে আপনারা নিজেদের মতো যেভাবেই লিখেন, এই কথাগুলো এখানে গুছিয়ে লেখা আছে, লিখে দিলেই এর বাইরে আর অন্তত রিটেন পরীক্ষা এর থেকে বেশি লেখার আপনি সুযোগও পাবেন না, এতটুকু লিখলেই হয়ে যাবে। যদি থাকে কোনো রেফারেন্স, কোনো কেস ল, সেখানে সাথে অ্যাড করতে পারেন সর্বোচ্চ। Jurisdiction must include the power to hear and decide the question at issue, যে কোশ্চেনটা বিচার্য, যে প্রশ্নটা আদালতের সামনে আছে, সেই বিষয়টা শোনার, পাওয়ার এক্সারসাইজ করার ক্ষমতা। The particular controversy that has arisen between or among the parties, কোর্টের সামনে যে পক্ষগুলো আছে, উভয় পক্ষ বা একাধিক, দুই এর বেশি পক্ষ, তারা যারা আছে তাদের যে কোয়েশ্চেন অ্যাট ইস্যু, বিচার্য যে বিষয়টা, সেটা শোনার যে ক্ষমতা, পার্টিকুলার কন্ট্রোভার্সি, তাদের মধ্যে বিরোধ যেটা আছে সেটা শোনার যে ক্ষমতা, সেটাকেও জুরিসডিকশন বলা হয়ে থাকে। তাহলে আমরা জেনে গেলাম হোয়াট ইজ জুরিসডিকশন এবং কনসেন্ট।
জুরিসডিকশন এবং কনসেন্টের ক্ষেত্রে প্রথম মূল কথা হচ্ছে যে একটা কোর্টের যদি জুরিসডিকশন না থাকে তাহলে সেই ক্ষেত্রে দুই বা ততোধিক পক্ষ, মামলার দুইটা পক্ষ মিলে বা আরও বেশি পক্ষ যদি থাকে, সবাই এসে মিলে যদি বলে ঠিক আছে আপনার এই মামলার ক্ষেত্রে জুরিসডিকশন নাই, কিন্তু আমরা সবাই আপনাকে সম্মতি দিচ্ছি, স্ট্যাম্পে লিখে দিচ্ছি যে আপনি এই মামলা আমাদের পক্ষে বিচার করলে আমাদের কোনো আপত্তি থাকবে না, এইভাবে পক্ষরা মিলে তার কনসেন্টের মাধ্যমে, অ্যাকুয়েসেন্সের মাধ্যমে, কনসেন্টের মাধ্যমে, কনসেনসাসের মাধ্যমে, এস্টপেলের মাধ্যমে যে কোনোভাবে ওই কোর্টকে ক্ষমতা দিতে পারে কি না, উত্তরটা হচ্ছে না। If the court doesn't have jurisdiction over a subject matter by law, basically jurisdiction is a matter of law. If a court has jurisdiction, that means it has jurisdiction by law. If a court doesn't have jurisdiction, that means the court doesn't have jurisdiction by law. The law has not given it jurisdiction. So it's the matter of law to give or not to give jurisdiction. So if the court doesn't have jurisdiction, consent of the parties cannot give that jurisdiction. If a court has jurisdiction, consent of the parties cannot take away that jurisdiction. এটা হচ্ছে মূল কথা। কোর্টের আইন অনুযায়ী জুরিসডিকশন থাকলে তাহলে সেই ক্ষেত্রে পক্ষরা সেই ক্ষমতা নিয়েও যেতে পারে না, আবার আইন অনুযায়ী যদি না থাকে কনসেন্টের মাধ্যমে সেটা দিয়েও দিতে পারে না। এই কথাগুলি মূলত এখানে বলা হয়েছে। ইট ইজ ফান্ডামেন্টাল অ্যান্ড ওয়েল সেটেলড প্রিন্সিপাল অফ ল দ্যাট consent of parties cannot give or take away jurisdiction of a court. পার্টিদের কনসেন্ট দিতেও পারে না, কোর্টের জুরিসডিকশন নিতেও পারে না। এই কথাটাই ভিন্নভাবে বলা হয়েছে। ইফ এ কোর্ট ডাজন্ট হ্যাভ জুরিসডিকশন বাই ল ওভার এ সার্টেন ম্যাটার, কনসেনসাস সকল পক্ষের ঐক্যমত, অফ অল দ্য পার্টিস কনসার্ন সংশ্লিষ্ট সকল পক্ষের ঐক্যমত, অ্যাকুয়েসেন্স মৌনসম্মতি, আর এস্টোপেল তার যদি এস্টোপেল থাকে। এস্টোপেল নিয়ে আমরা ল অফ কন্ট্রাক্টে কিছুটা আলোচনা করেছিলাম, পরবর্তীতে ল অফ এভিডেন্সের 115 ধারা যখন আলোচনা করব সেখানে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। এস্টোপেল ক্যানট ক্রিয়েট দ্য জুরিসডিকশন, যেই কথাগুলো অলরেডি বলে দিয়েছি। তাহলে এটা নিয়েও যদি প্রশ্ন করা হয় অতটুকু কথা লিখে দিলেই মোটামুটি হয়ে যাবে, সৃষ্টি করতে পারে না। এই হচ্ছে জুরিসডিকশন এবং কনসেন্টের প্রশ্ন। তারপর আসছে ল্যাক অ্যান্ড ইররেগুলার এক্সারসাইজ অফ জুরিসডিকশন। জুরিসডিকশন ল্যাক করছে, একদম থাকছেই না, অথবা আছে কিন্তু সেটার সঠিক প্রয়োগ হচ্ছে না। এটার ক্ষেত্রে পার্থক্যটা মাঝে মধ্যে জানতে চাওয়া হয়। ইফ দেয়ার ইজ ইনহারেন্ট ল্যাক অফ জুরিসডিকশন, একদম ইনহারেন্টলি যে কোর্টের জুরিসডিকশন নাই, যদি এমন হয় যে কোর্টের এই বিষয়ে বা এই সাবজেক্ট ম্যাটারে বা এই এলাকার বা এই মূল্যমানের মামলা বিচার করার ক্ষমতাই ছিল না, যদি অবস্থাটা এমন হয়, তাহলে সেখানে যদি ডিক্রি দিয়ে দেওয়া হয়, দ্য ডিক্রি পাসড বাই সিভিল কোড ইজ এ নালিটি, সেটা অবৈধ হয়ে যাবে, সেটা বৈধতাই পাবে না। অ্যান্ড দ্যাট নালিটি ক্যান বি সেট আপ ইন এনি কোলাটারাল প্রসিডিংস। তাহলে একটা নিম্ন আদালতে যদি একটা বিচার ফয়সালা করা হয়, কোনো একটা ডিক্রি পাস করা হয়, এবং সেখানে যদি দেখা যায় ডিক্রি দিয়েছে ঠিকই, কিন্তু ওই কোর্টের তো আসলে এইটা বিচার করারই ক্ষমতা ছিল না, যেভাবেই হোক সেটা ওভারলুক করা হয়েছে, সেটা সামনে আসে নাই, কেউ বুঝতে পারেনি, বা যেভাবেই হোক কিন্তু সেখানে একটা ডিক্রি হয়ে গেছে, তাহলে এইটার থেকে আপিল, রিভিশন, পরবর্তী কোলেটারাল যে প্রসিডিংস আছে এখান থেকে উদ্ভূত পরবর্তী যা যা বিষয়গুলো আছে সেখানেও তখন এই প্রশ্নটা তোলা যাবে, তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলা যাবে, কারণ শুরুতেই জুরিসডিকশন ছিল না। কিন্তু যদি এমন হয়, বাট ইফ এ কোর্ট হ্যাজ জুরিসডিকশন, কোর্টের জুরিসডিকশন আছে, বাট ইট ইজ ইররেগুলারলি এক্সারসাইজড, কিন্তু সঠিকভাবে ব্যবহার করা হয়নি, যে পদ্ধতিতে, যেই প্রক্রিয়ায়, যেই প্রসিজিওর অনুসরণ করে এই জুরিসডিকশনটা অ্যাপ্লাই করার কথা ছিল, সেইটা হয়তো সেখানে ত্রুটি ছিল, তাহলে ওই ত্রুটিটা, ওই ডিফেক্টটা, দ্য ডিফেক্ট ডাজ নট গো টু দ্য রুট অফ দ্য ম্যাটার, তাহলে এই ডিফেক্টটাকে বলছে এই বিষয়ের একদম গভীরে যাচ্ছে না, একদম মূলে যাচ্ছে না। অ্যান্ড দ্য এরর ক্যান বি রেমেডাইড, এই যে এররটা, এই যে ভুলটা হলো, যে জুরিসডিকশন ছিল কিন্তু সঠিকভাবে ব্যবহার করা হলো না, এটাকে প্রতিকার দেওয়া যাবে, ক্যান বি রেমেডাইড ইন আপিল অর রিভিশন, যদি এটার পরবর্তীতে আপিল থাকে, রিভিশন থাকে, সেখানে গিয়ে এটাকে প্রতিকার দেওয়া যাবে। ইফ আপিল অর রিভিশন ইজ নট অ্যাভেইলড অফ, যদি এই ধরনের আপিল বা রিভিশনের সুযোগ ছিল কিন্তু তার সুযোগটা নেওয়া হলো না, সেক্ষেত্রে কী হবে, দ্য ডিসিশন ইজ ফাইনাল। আবার বলছি সামারি, যদি কোনো একটা কোর্টের জুরিসডিকশনই না থাকে, তাহলে সেইটা যে ডিক্রি দিয়ে দেখ না কেন, সেই ডিক্রিটা অবৈধ। এই অবৈধতার প্রশ্নটা এই ডিক্রির কোলেটারাল প্রসিডিংস পরবর্তী পর্যায়ে সেই প্রশ্ন তোলা যাবে। অপরদিকে যদি একটা কোর্টের জুরিসডিকশন ছিল কিন্তু ইররেগুলারলি এক্সারসাইজ করা হয়েছে, সঠিকভাবে এক্সারসাইজ করা হয়নি, তাহলে সেই ক্ষেত্রে এই ডিফেক্টটা পরবর্তীতে প্রতিকার পাওয়া যাবে, সেটাকে শুদ্ধ করা যাবে, অশুদ্ধ জিনিসটাকে পরবর্তীতে শুদ্ধ করা যাবে, সেটা আপিলে গিয়ে, রিভিশনে গিয়ে। কিন্তু আপিল বা রিভিশন কেউ কিছু করলো না, এখানেই রয়ে গেলে ডিসিশন যেটা দেওয়া হয়েছে, যদিও সেটা ইররেগুলার এক্সারসাইজ অফ জুরিসডিকশন ছিল, তারপরে সেটাই
ফাইনাল বলে গণ্য করা হবে। এই ছিল ল্যাক অ্যান্ড ইররেগুলার এক্সারসাইজ অফ জুরিসডিকশনের প্রশ্ন। এবং পরে যেটা থাকছে বেসিস অফ জুরিসডিকশন, জুরিসডিকশনের ভিত্তিটা কি, জুরিসডিকশন নির্ধারণ করব কিভাবে, প্লেইন্টের দিক থেকে নাকি রিটেন স্টেটমেন্টের দিক থেকে। উত্তর বলে দিই, সবসময় জুরিসডিকশনের ভিত্তি হবে প্লেইন্ট, আরজি। যে ব্যক্তি মামলা দায়ের করেছে তার বক্তব্যটাকে আরজি বলা হয়, যার বিরুদ্ধে মামলা দায়ের করেছে তার বক্তব্যটাকে রিটেন স্টেটমেন্ট বলা হয়। আমরা পরবর্তীতে অর্ডার 7 আলোচনা করব কন্টিনিউয়াসলি, যখন আমরা সিপিসি পড়ে যাব পরবর্তী লেকচারগুলোতে প্লেইন্ট রিটেন স্টেটমেন্ট নিয়ে ডিটেলস আলোচনা করব। তাহলে আপাতত দেখলাম ভিত্তি কি, প্লেইন্ট, রিটেন স্টেটমেন্ট হবে না। Jurisdiction of a court should normally be decided on the basis of the case put forward by the plaintiff. প্লেইন্টিফের কেস দিয়ে নির্ধারণ করা হবে, অর্থাৎ যে কি বলা যায়, যে প্লেইন্টিফের কেস মানে হচ্ছে প্লেইন্ট দিয়ে নির্ধারণ করা হবে। ইন হিজ প্লেইন্ট, নট অন দ্য বেসিস অফ দ্য স্টেটমেন্ট স্টেটেড বাই দ্য ডিফেন্ডেন্ট। ডিফেন্ডেন্টের স্টেটমেন্টের মাধ্যমে এইটার বেসিস নির্ধারণ করা হবে না, বরং প্লেইন্টিফ যে তার কেস সামনে নিয়ে এসেছে তার প্লেইন্টের মাধ্যমে, সেটার মাধ্যমে নির্ধারণ করা হবে, যে কথাটা অলরেডি বলে দিয়েছি। অন্যভাবে যদি বলি, দ্য প্লেইন্টিফ, এখন মনে করেন যে প্লেইন্টিফের বক্তব্যের ভিত্তিতেই একটা কোর্টের জুরিসডিকশন নির্ধারণ করা হবে। এখন ধরেন একটা কোর্টের যে বিষয়টা নিয়ে আসবে তার বিষয়বস্তুর মূল্যমান ছিল 15 লাখ। এখন সে মনে করছে যে এটাকে বাড়িয়ে এটাকে 20 লাখ বানিয়ে দিল, যাতে করে 15 লাখ পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্টের কাছে মামলা যেতে হয়। 15 লাখের বেশি হলে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজের কাছে যাবে। তাহলে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজের কাছে যখন যাবে, এটা সে চাচ্ছে যে এই অ্যাসিস্ট্যান্ট জাজের কাছে না যাক, বা উল্টা করে 20 লাখ ছিল কমিয়ে 15 লাখ করে ফেললো, যে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজের কাছে না যাক। সে খুব কৌশলী, ক্লেভারলি তার প্লেইনটাকে এমনভাবে ড্রাফট করলো যাতে করে যে কোর্টের জুরিসডিকশন পাওয়ার কথা সেই কোর্টে না গিয়ে অন্য কোর্টে যায়। এই ধরনের যদি কোনো কিছু হয়, তাহলে এখানে বলা হলো যে সবসময় ফর্মের দিকে তাকাবে না, বরং এটার স্পিরিট বা সাবস্টেন্সের দিকে তাকাবে। যদি প্লেইনটিভ এরকম ধূর্ত হয়, ধূর্তভাবে কোনো একটা কোর্টের জুরিসডিকশনটাকে সে কোনোভাবে ধূর্ততার সাথে এক কোর্ট থেকে আরেক কোর্টে নিয়ে যাওয়ার জন্য যদি সে এইভাবে প্লেইন্ট ড্রাফট করে, তাহলে সেইটা তখন দেখা হবে না, তখন এটার সাবস্টেন্সটাই, মূল বিষয়টাই দেখা হবে। তা না হলে প্লেইন্টিফ সেই সুযোগটা সবসময় নিয়ে নিত। দ্য প্লেইন্টিফ however cannot by drafting his plaint cleverly circumvent the provisions of law. সে আইনের বিধানকে সেই রকম করে সার্কামভেন্ট করতে পারে না, সে পাশ কাটাতে পারে না। in order to invest jurisdiction to such court which doesn't possess it. যে কোর্টের জুরিসডিকশন নাই, the court which doesn't possess jurisdiction to invest jurisdiction to that court if a plaintiff cleverly draft his plaint, তাহলে সেই ক্ষেত্রে এটাকে অবশ্যই গ্রহণযোগ্য হবে না, সেটা করতে পারে না। What is important is the substance of the matter. গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বিষয় নিয়ে মামলা করা হচ্ছে তার সাবস্টেন্স, নট দ্য ফর্ম। যে ফর্মে সে নিয়ে আসছে এই ফর্মটা গুরুত্বপূর্ণ না, বরং ওই বিষয়ের সাবস্টেন্সটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এরপরে আরেকটা বিষয় এবং আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন হচ্ছে, হুইচ কোর্ট ইজ টু ডিসাইড অ্যাবাউট জুরিসডিকশন। জুরিসডিকশনে যদি প্রশ্ন আসে, একটা পক্ষ বললো যে না এই কোর্টের জুরিসডিকশন আছে, আরেকটা পক্ষ বলছে যে না এই কোর্টের জুরিসডিকশন নাই, তখন বিরোধ তৈরি হয়ে গেল। তাহলে এই বিরোধ নিষ্পত্তি করবে কে? এই ব্যাপারে বলা হচ্ছে যে একটা কোর্টের জুরিসডিকশন আছে কি নাই, এই প্রশ্নের উত্তর দেওয়ার জুরিসডিকশন আবার ঠিকই আছে যে কোর্টে করেছে। অর্থাৎ আমার কোর্টে মামলা দায়ের করেছে, একটা পক্ষ বলছে যে ক্ষমতা আছে কোর্টের, আরেকটা পক্ষ বলছে নাই, তাহলে এইটার বিচার করবে কে? এই বিচার করার ক্ষমতা ঠিক আমারই আছে। আমার জুরিসডিকশন আছে কি নাই সেই প্রশ্নটা আমিই দেখব। অর্থাৎ যে কোর্টে মামলা দায়ের করা হয়েছে সেই কোর্টের ইনহারেন্ট জুরিসডিকশন আছে এই প্রশ্নের উপর, যে তার আদৌ ক্ষমতা আছে কি নাই এটা বিচার করার ক্ষমতা তারই আছে। আমার এই মামলা বিচার করার ক্ষমতা আছে কি নাই এই প্রশ্নটা আমি নির্ধারণ করব, আমি ডিসিশন দিব আমার আসলে ক্ষমতা ছিল কি নাই, এটাই বলা হচ্ছে এখানে। Whenever the jurisdiction of a court is challenged, the court in which the suit is instituted, যে কোর্টে মামলাটা দায়ের করা হয়েছে তার ধরে নেওয়া হবে সহজাত ক্ষমতা আছে, ইনহারেন্ট jurisdiction আছে, to decide whether it has jurisdiction or not. এটার ক্ষমতা আছে কি নাই এইটা নির্ধারণ করার ক্ষমতাটা অন্তত তার আছে। তাহলে এইটা ক্ষমতা আছে কি নাই এইটা নির্ধারণ করার জন্য আমাদের অন্য কোর্টে যেতে হবে না, যে কোর্টে মামলা দায়ের করেছি সেই কোর্টই নির্ধারণ করবে তার ক্ষমতা আছে কি নাই। আজকে মোটামুটি এই পর্যন্তই ছিল, আমরা জুরিসডিকশন অফ সিভিল কোড এবং ক্লাসেস অফ সিভিল কোডস আলোচনা করেছি এই বিষয়গুলো, এবং নেক্সট ক্লাসে আমরা প্রত্যেকটা জুরিসডিকশন আলাদা আলাদা করে আলোচনা করব ইনশাল্লাহ। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে জানাতে পারেন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।